দেখছি এই দৌড় দিয়ে বাইরে গেছে, ওই গলির ভিতরে ঢুকছে, আর পাইনি এখন দেখি এখানে লাশ। এভাবেই এক একটি মৃত্যু, কান্না, আহাজারি, আর্তনাদ আর বেঁচে থাকার আকুতি সব মিলে তৈরি হয় এক একটি পোড়া কাব্য। যে পোড়া কাব্যের নাম কখনো হয় নিমতলী, কখনো বা চুড়িহাট্টা। সেদিন কেউ যাচ্ছিলেন গাড়িতে, কেউ মোটর সাইকেলে, কেউ রিকশায়, কেউ বা পায়ে হেঁটে। আবার কেউ এসেছিলেন হোটেলে খাবার জন্যে, কেউ বা নিজ সন্তানের জন্যে ঔষধ কিনতে। কিন্তু দিন শেষে এদের কেউই ফিরে যেতে পারেননি তাদের প্রতিদিনের গন্তব্যে। চুড়িহাট্টার আগুনে সব পুড়ে অঙ্গার। আসলে 2010 সালে নিমতলী ট্র্যাজেডির কথা অনেকেই যেন ভুলতে বসেছিলেন সেখান থেকে কেমিক্যাল গুদাম সরানোর কথাটিও। চুড়িহাট্টার নির্মম পরিণতি যেন আবারও স্মরণ করিয়ে দিল সেই কেমিক্যাল গুদামের কথা, যে গুদামকে ঘিরে এখনো চলছে আগুনের সূত্রপাত নিয়ে তর্ক আর বিতর্ক। চকবাজারের চুড়িহাট্টার মোড়, 5টি অলিগলির রাস্তা এসে মিলেছে এই মোড়ে। প্রাথমিক অনুসন্ধান বলছে ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকেই আগুনের সূত্রপাত, কিন্তু এটা মানতে নারাজ চকবাজারের ব্যবসায়ীরা। শোনা যাক প্রত্যক্ষদর্শীরা কি বলেন। একটা বিজলির মতো আগুনের মধ্যে পড়লো, আমি ভাবছি কি সবসময় এরকম যে তার বাড়ি লাগা যেভাবে বিজলি ওরকম। আমি ওখানে বেরোইছি দেখার জন্য, যখন দেখার জন্য বেরোইছি এই আগুনটা সঙ্গে সঙ্গে ছড়াই গেছে। গাড়ি ছিল, গাড়িটা মানে বাসটা হয়েছে, বরযাত্রী ওটা উল্টে গেছে। তবে স্থানীয় ব্যবসায়ীদের জোর দাবি আগুনের সূত্রপাত কিংবা আগুন ছড়িয়ে পড়ার জন্য কেমিক্যাল কোনোভাবেই দায়ী নয়। না কেমিক্যাল ছিল না, এখানে কোনো কেমিক্যাল ছিল না, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। ওখানে কোনো সিলিন্ডার বাস্ট হয়েছে। ঘটনা যে ঘটছে ওইটা তো ঘটছে খাস করে ওই গ্যাস সিলিন্ডার দিয়ে। ব্যবসায়ীরা যে দাবি করছেন সেটা উড়িয়ে দিলেন এই দুদু মিয়া। তিনি সেই পিকআপের মালিক যে পিকআপ থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দাবি করছেন ব্যবসায়ীরা। অনেকে বলছিল যে আপনার গাড়ি থেকে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। আসলে আমাদের গাড়িতে কোনো সিলিন্ডার ছিল না, আমাদের হলো ডিজেলের গাড়ি। এই বিল্ডিংটা মানে এই ঘটনা ঘটছে সামনে গাড়ি রাইখা মাল আনতে গেছিলাম, দানা আনতে গেছিলাম, প্লাস্টিকের দানা। ওই দানা আনতে যাওয়ার পরে লেবার ছিল না দোকানে, তো দোকানদারের বললাম যে মালটা দিয়ে দেন, অনেক জ্যাম, প্রচুর জ্যাম ছিল রাস্তায়। মসজিদের যে ঠিক সামনে থেকে 5 মাথা রাস্তার সামনে থেকে একটা বিশাল এক বিস্ফোরণ ওইটা আসলো। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গাড়িতে যে সিলিন্ডারটি ছিল সেটি অক্ষত আছে। আগুনের সূত্রপাত নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক আসেন ঘটনাস্থলে, সংগ্রহ করে নিয়ে যান বেশ কিছু আলামত। যেহেতু একটা কোশ্চিন তৈরি হয়েছে যে আপনার আগুনটা কোথা থেকে ক্রিয়েট হয়েছে, তারপরে আগুনটা কোথায় হয়েছে, প্লাস একটা এক্সপ্লোশনের একটা ইন্ডিকেশন আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিভাবে হয়েছে। সো এই জিনিসটা অ্যানালাইসিস করতে গেলে তো আপনার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা লাগবে। সো আমাদের এই জন্য এখানে আসা এবং স্যাম্পল কালেকশন যে অ্যাকচুয়ালি এখানে কি ছিল। গুগল ম্যাপে দেখা যায় এই ভবনের দেয়ালও ছিল বেশ শক্ত, আর শক্তিশালী বিস্ফোরণ না হলে এটা ভাঙার কথা নয়। সিসিটিভির ভিডিও চিত্রেও দেখা যায় ওয়াহিদ মেনশনের দোতলা থেকে বিস্ফোরিত হয়ে আগুন রাস্তায় চলে আসে। ভিডিওতেও আমরা দেখছি যে সাথে সাথে যখন ফায়ারটা আসছে আপনার সঙ্গে সঙ্গে ক্যানগুলো এখানে প্রায় 50 ফিট 60 ফিট দূরে ক্যানগুলো এসে পড়ছে। সো ইটস ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্যাট দেয়ার ওয়াজ এ এক্সপ্লোশন অ্যান্ড দেন ফায়ার। আমরা তদন্তের কথা জানতে চাই ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল প্রাথমিকভাবে কি পেয়েছে। জাস্ট একটা দুইটা দিন ওয়েট করেন, তারপর হয়তো প্রপারলি বেরিয়ে আসবে। আসলে কারণ অনেক বিশেষজ্ঞরা দেখছে, তারাও টোটালি ফায়ারের ডাইনামিক্সটা টেস্ট করছে আসলে কিভাবে হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
কারণ এই প্রতিবেদনেই থাকবে বিশেষজ্ঞদের বিচার বিশ্লেষণ আর সুপারিশ। তবে এই 400 বছরের পুরান ঢাকাকে নিয়ে রয়েছে নানান মুনির নানান মত। একদল বলছেন পুরনো ভবনগুলোকে ভেঙে নতুন শহর বানাতে হবে, আরেক দল বলছেন এতে করে তাহলে ঐতিহ্য আর ইতিহাস হারিয়ে যাবে পুরান ঢাকার। তবে শহরের অবকাঠামোকে ঠিক রেখে ব্যবস্থাপনার দিকেই বেশি জোর দিচ্ছেন অনেক নগর পরিকল্পনাবিদ। ঘিঞ্জি এলাকা, সরু গলি, যানজট যেন লেগেই থাকে দিন রাত সারাক্ষণ। এই হচ্ছে 400 বছরের পুরনো শহর, এই হচ্ছে পুরান ঢাকা। এমন ঘিঞ্জি বসতি, এমন সরু গলি নাকি পুরান ঢাকার ঐতিহ্য। এটাকে কোনোভাবেই পরিবর্তন করতে চান না অনেকেই। এই যে সরু গলির কথা বলছে, পৃথিবীর অনেক দেশে আছে এর চাইতে সরু গলি আছে, এবং সেই গলি দেখার জন্যই মানুষ সেখানে যায়। এটা তাদের একটা আয়ের ব্যবস্থা হয়েছে। এমন কেউ কেউ বলছে আমরা ঢাকার শহর যে দক্ষিণকে ভেঙে আমরা বড় বড় চওড়া করে ফেলবো। এগুলো বোকার মতন কথাবার্তা বলছে। আধুনিক শহরের মতো বিল্ডিং কোড মেনে এখানে কেউ ভবন বানান না। আলো বাতাস তো দূরের কথা, পথচারীরাও ঠিকভাবে চলাচল করতে পারেন না। সামনে গলিগুলোর ভিতরে একসাথে একবারে চিপা গলি, দুইজন একসাথে যাওয়া যায় না। এই জায়গার মধ্যে অনেকগুলো আপনার ধরেন জুতার কারখানা, প্লাস্টিকের যত সামগ্রী আছে, এই যে সামনে আব্দুল্লাহ দিলেন, এখানে অনেক এমন জিনিস আছে যেগুলো দিয়ে আগুন যে কোনো সময় লাগতে পারে। একটা বাড়ির সাথে একটা বাড়ি লাগোয়া, তার মানে কি একসাথে একটা অ্যাক্সিডেন্ট করলে আশপাশে সব একসাথে সমস্যা হয়, মানে ক্ষতিটা অনেক বেশি হয়। এই এলাকাকে খুবই চ্যালেঞ্জিং মনে করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এটা নর্মাল দেখলেন আপনি, যদি ভূমিকম্প হয় তখন ফায়ার সার্ভিস তো ঢুকতেই পারবে না এখানে। লালবাগ ফায়ার সার্ভিসের তথ্য বলছে গত 1 বছরে তারা 80টি আগুন লাগার খবর পেয়েছেন। এর মধ্যে 23টি আগুন নেভাতে হয়েছে, আর বাকিগুলো লোকজনরা নিজেরাই নেভাতে পেরেছেন। এর মধ্যে 11টি আগুন লেগেছিল প্লাস্টিকের কারখানা থেকে। এই চকবাজার এলাকায় আগুন লাগার একটা কারণ দাহ্য পদার্থ দিয়ে নকল প্রসাধনী উৎপাদন করা। অধিকাংশ তো নকল, যার জন্য বডিটা কিন্তু ওইরকম মজবুত না। আর যখন নাকি আপনার হিট পালে তো অবশ্যই সেটা আপনার আগুন ধরে যাবে বা ব্রাশ পাবে। আগুন ছড়িয়ে গিয়েছিল নেল পলিশের গুদাম থেকে পারফিউমের গুদামে, তারপর লাইটার রিফিল করার ছোট ছোট গ্যাস জারে। কিন্তু এই বিতর্কের এখনো সমাপ্তি টানা যায়নি যে আগুন আগে লেগেছিল নাকি আগে ঘটেছিল বিস্ফোরণ। এই বিতর্কের এখন পর্যন্ত সমাপ্তি না হলেও ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইঙ্গিত দিলেন নকল প্রসাধনীর। আর নকল প্রসাধনী মানেই যে চকবাজার, সেটা তো ওপেন সিক্রেট। পুরান ঢাকার চকবাজার এলাকা ভেজাল কসমেটিক্সের জন্য বিখ্যাত, দেশের সবচেয়ে বড় এই পাইকারি বাজার। দেশি বিদেশি নামি দামি সব ব্র্যান্ডের কসমেটিক্স বানাতে দক্ষ এখানকার শ্রমিকরা। পানির সাথে সুগন্ধি মিশিয়ে বানিয়ে ফেলা হয় নামি ব্র্যান্ডের তেল। নিম্নমানের রং আর কেমিক্যাল মিশিয়ে বানিয়ে ফেলা হয় লিপস্টিক। এমনকি এসব ব্র্যান্ডের চিলছাপ্পর মারা হয় এখানে বসেই। কিছুদিন পরপরই পুরান ঢাকার বিভিন্ন কারখানায় চলে অভিযান, জব্দ করা হয় হাজার হাজার নকল প্রসাধনী। এবার দেখুন কিভাবে পানির সাথে গ্যাস মিশিয়ে বানানো হচ্ছে বডি স্প্রে এবং পারফিউম। লোভে পড়ে মানুষ কি না করে। বারবার অভিযানের পরও বন্ধ হয় না পুরান ঢাকার এসব নকল প্রসাধনী তৈরির কারখানা। একটি আবাসিক এলাকায় এ ধরনের কারখানা আর কেমিক্যালের গুদাম যে কত বড় দুর্যোগের কারণ হতে পারে সেটা নিমতলী আর চুড়িহাট্টা ট্র্যাজেডির পরেও যদি কেউ শিক্ষা না নেয় তাহলে আর কখনোই নেবে না। তখন বসে বসে অপেক্ষা করতে হবে আরো বড় দুর্যোগের জন্যে।
প্রশ্ন হলো, নিমতলী ট্র্যাজেডির পর তদন্ত কমিটির সুপারিশ কেন গত 8.5 বছরে বাস্তবায়ন করা গেল না? কে বা কারা এর জন্য দায়ী? এর উত্তর খুঁজব, তবে একটা বিরতির পর। বলছিলাম, গত 8.5 বছরে নিমতলী তদন্ত কমিটির প্রধানতম সুপারিশটি বাস্তবায়ন করা যায়নি, অর্থাৎ সরানো যায়নি কেমিক্যালের গুদাম। আর এখন দিনকে দিন এক একটি বাড়ি পরিণত হয়েছে এক একটি মৃত্যুকূপে। কোনো একটি ঘটনা ঘটলেই চিরায়ত নিয়মে গঠিত হয় তদন্ত কমিটি, চলে দফায় দফায় তদন্ত আর অনুসন্ধান, প্রকাশিত হয় প্রতিবেদন, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সেই একই ধারাবাহিকতায় চুড়িহাট্টা ট্র্যাজেডির পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। 25 ফেব্রুয়ারি 2019, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে চলছে জরুরি সভা। প্রশাসন ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং ব্যবসায়ী নেতাদের ডাকা হয় এই জরুরি সভায়। পুরান ঢাকার ঝুঁকির কথা তুলে ধরলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। আমরাও দেখেছি যে এখানে একটা যদি বিভিন্ন প্রোডাক্ট থাকে, একটা মনে করেন হাইলি ফ্লেমেবল ম্যাটেরিয়াল থাকে, একটা দিয়া সেলাই অথবা কোনো রকম একটা শর্ট সার্কিট কিন্তু একটা বড় রকম দুর্ঘটনা ঘটবে এবং সাথে সাথে কিন্তু একদম চারিদিকে ছড়িয়ে পড়বে। এবং সেটা কিন্তু যত দেশের ফায়ার সার্ভিস আসবে, আমেরিকা সে কিছু করতে পারবে না। তবে হয়রানি না করার অনুরোধ করলেন ব্যবসায়ী নেতারা। আমরা এটাই চাই যে ব্যবসায়ীরা যদি কোনো রকম হয়রানির শিকার না হয়, কোনো সংস্থা থেকে যাতে কোনো দোকানে যে বলে যে না এটা আপনারা এই আইটেম বিক্রি করতেছেন, না, আমরা চ্যালেঞ্জ করবো যে আইটেম আমাদের দোকানে নাই। দ্রুত সময়ের মধ্যে লুকানো গুদাম খুঁজে বের করার তাগিদ দেন পুলিশের মহাপরিদর্শক। কয়টা বাড়ির নিচে এরকম গোডাউন লুকিয়ে আছে আমরা তো জানি না, এখনো জানি না। আমি এখনো বলছি আমাদের আইন প্রয়োগকারী সংস্থা সহ সকল গোয়েন্দা সংস্থাগুলোকে বলবো যে আপনারা খোঁজ খবর দেন আমাদেরকে। ডিজি মহোদয় যদি আমাদেরকে ম্যাজিস্ট্রেট দিয়ে সহায়তা করতে পারেন, ওনাদের কয়েকটা টাস্ক ফোর্স যদি হয়, তাহলে আমি মনে করি আমাদের পুলিশ ফোর্স যা লাগবে আমরা দিব এভিকশনের জন্য। সভায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 1 এপ্রিলের মধ্যে পুরান ঢাকাকে কেমিক্যাল গুদাম মুক্ত করা হবে। যে বাসা বাড়িতে এই অবৈধ ঝুঁকিপূর্ণ কেমিক্যাল এর অস্তিত্ব পাওয়া যাবে, তাৎক্ষণিকভাবে সমস্ত ধরনের ইউটিলিটি সার্ভিসেস যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস সহ অন্যান্য সকল ধরনের সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হবে। 26 ফেব্রুয়ারি 2019, পুরান ঢাকার চকবাজার এলাকা চলছে কেমিক্যাল গুদাম সরানোর প্রচারণা। 28 ফেব্রুয়ারি 2019, যে সিদ্ধান্ত সেই কাজ। পুরান ঢাকায় চলছে কেমিক্যাল গুদাম সরানোর অভিযান। কেমিক্যাল পাওয়া গেলেই বিচ্ছিন্ন করা হচ্ছে বিদ্যুৎ আর পানির সংযোগ। এই কাজগুলো 8 বছর আগে করা গেলে হয়তো বাঁচানো যেত 70 জন মানুষের প্রাণ, বেঁচে যেত চুড়িহাট্টার ওয়াহেদ মেনশন। দুঃখজনক হলেও সত্য যে দুর্ঘটনার ঠিক 8 দিন আগে একই জায়গায় একই বিষয়বস্তু নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে একটা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে নেওয়া হয়েছিল ঠিক একই ধরনের সিদ্ধান্ত, কিন্তু যেগুলো বাস্তবায়ন করা যায়নি। এবার আমরা দেখতে চাই এবং একই সাথে জানতেও চাই 8 বছর আগে নিমতলী তদন্ত কমিটির সুপারিশগুলো বাস্তবায়নের কতদূর। স্মরণকালের ভয়াবহ আগুনের ঘটনা ঘটে পুরান ঢাকার নিমতলীতে। গঠিত হয় তদন্ত কমিটি, নেওয়া হয় 17টি সুপারিশ, কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি একটিও। কেন বাস্তবায়ন হয়নি? মাননীয় মন্ত্রী মহোদয়কে বারবার অনুরোধ করেছি যে আপনি কিছু একটা পদক্ষেপ নিয়ে নেন। তখন উনি বলেছেন যে আমার পুলিশ ছেড়ে দেন, আমি দেখব। কিন্তু
তিনি কারণও বলেননি এবং সেটা বাস্তবায়ন করেননি। নিমতলী তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নে যে কটি মন্ত্রণালয় ও সংস্থার দায়িত্ব ছিল তার মধ্যে ছিল শিল্প মন্ত্রণালয় অন্যতম। পুরান ঢাকা থেকে কেমিক্যালের গুদাম সরানোর জন্য একটি জমিও ঠিক করেছিল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠান বিসিক। কেরানীগঞ্জের সোনাকান্দা এলাকায় এই 50 একরের মধ্যে কেমিক্যাল পল্লী করার প্রকল্পটি পাশ করা হয় একনেকের বৈঠকে। কিন্তু প্রকল্প থেকে ফায়ার সার্ভিসের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা বাদ দেয় বিসিক। মারাত্মক এই ভুল চোখে পড়ে স্বয়ং প্রধানমন্ত্রীর। ঠিক করার নির্দেশ দেন সাথে সাথেই। মাননীয় প্রধানমন্ত্রী জিনিসটা খুব সেন্সিটিভভাবে তুলে ধরছেন যে না, এটা তো আসলে কেমিক্যালটা এমন একটা জিনিস যেটা সচরাচর অন্যান্য ইন্ডাস্ট্রির সাথে যায় না। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে প্রায় 202 কোটি টাকা, আর চূড়ান্ত রূপ পাবে 2021 সালে। কিন্তু এখনো অর্থ ছাড় পায়নি বিসিক, তাই হাত গুটিয়ে বসে আছে আরও নানান সমস্যা। আমার প্রকল্পের লুপহোলের প্রয়োজন আছে, সেই লুপহোলের জন্য আমি প্রস্তাব পাঠিয়েছি। সেই লুপহোলের প্রক্রিয়া চলতেছে, এটা পত্রিকা বিজ্ঞপ্তি হবে, ইন্টারভিউ হবে, তারা লুপহোল আসবে, আমার অফিস হবে, অফিসের জন্য আমাদের টাকা পয়সা অ্যালোকেট করা আছে। প্রকল্পটি বাস্তবে রূপ নিতে এত দেরি কেন? নিজেদের দায় এড়াতে চাইলেন সাবেক শিল্পমন্ত্রীরা। যখন আমি এটা স্টার্ট করে দিয়ে এসছি, এটার দায়িত্ব ছিল আমার যিনি উত্তরসূরি ছিলেন, তার দায়িত্ব ছিল এটাকে কমপ্লিট করা, তাহলে আজকে বিপর্যয়ের সম্মুখীন হতে হতো না। ওনার দায় দায়িত্ব তো উনি গ্রহণই করে না। দায় দায়িত্ব তো দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক, তার মন্ত্রণালয় বিসিকের চেয়ারম্যানকে কমিটি দায়িত্ব দিচ্ছে। এক মন্ত্রী আঙুল তুলছেন আরেক মন্ত্রীর দিকে। এটা স্পষ্ট যে এসবের দায় কেউই নিতে চাইছেন না, অথচ এটা অস্বীকার করার উপায় নেই যে একটু আন্তরিক হলেই দুজনের পক্ষেই সম্ভব ছিল গত 8.5 বছরে এই প্রকল্পটি বাস্তবায়ন করা, কিন্তু সেটা হয়নি। ফলাফলে রচিত হয়ে গেছে আরও একটি কালো অধ্যায়। একই সাথে ভয় আর আতঙ্ক গভীরভাবে গেঁথে গেছে পুরান ঢাকাবাসীর মনে। মাহুতটুলির প্রায় প্রতিটি বাসার দৃশ্য এমনই। ওপরে বাসা, নিচে বিস্ফোরকের গুদাম। পুরান ঢাকার এক একটি ভবন যেন এক একটি মৃত্যুকূপ। ওদেরকে বললে ওরা তো আমাদের কথা শুনবে না, বলবে আমাদের নিজের বাড়ি, আমরা যা ইচ্ছে তা দিই। রাত্রে 12টার পর গাড়ি আনে, তা বাতাসের সহিত যায়। পাউডারগুলো আপনি এমন পাউডার চোখে দেখা যায় না, কিন্তু সকালে উঠে দেখি বাসা হাঁটা যায় না। চান মসজিদের গলি, বাইরে থেকে বন্ধ, কিন্তু ভেতরে গুদাম। ক্যামেরা দেখে সটকে পড়েছেন ব্যবসায়ীরা। বাসা বাড়িতে এমন গুদাম ভাড়া দেওয়ার কারণ কি? গোডাউনটা দেওয়া হয়েছে এই কারণে, কারণ এখানে যদি ফ্যামিলি ভাড়া হয় তো এখানে পানির বিল, কারেন্ট বিল এটা একটু বেশি আসে। 1200 টাকা ভাড়া, আমি 2000 টাকা ভাড়া, 20,000 টাকা ভাড়া দিয়ে রাখছি। এই ভাড়ার লোভে মানুষ এইসব করে। বেশি লোভ, আর এই লোভ শেষ পর্যন্ত টেনে নিয়ে যায় মৃত্যুর দিকে। মিটফোর্ড এলাকা, খোলামেলাভাবেই চলছে কেমিক্যাল কেনা বেচা। এটা বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি কেমিক্যালের বাজার। পাওয়া যায় হাজারো রকমের কেমিক্যাল। যেটা আপনি ওই রুম স্প্রে লাগছে সেটাই কিন্তু কসমেটিক। আপনি কসমেটিক না লেখা আপনারা লেখা দিচ্ছেন কেমিক্যাল। এখন আমরা এটা জের পুরাইতেছি, এখন এটার মধ্যে ছোটখাটো যা কারখানা বা সব বন্ধ করে দিচ্ছে। কেমিক্যাল পল্লীতে যেতে তারাও রাজি, কিন্তু বাস্তবায়ন না হওয়ার কারণও জানালেন। যখন নিমতলে আগুন লাগলো তখন আমাদেরকে বলা হয়েছিল যে আপনাদেরকে জায়গা দেব। আমি 14 তলার পক্ষ থেকে ওখানে উপস্থিত ছিলাম। যখন মাননীয় সাবেক শিল্পমন্ত্রী বলল যে দেওয়ার পরে আমু ভাই এটা দেয়নি, এখন দোষটা কার? আমাদের। শুধু কেমিক্যালে নয়, পুরান ঢাকার আগুন যে কোনো বাজারেই বিপজ্জনক।
কেমিক্যাল বলছি, কিন্তু আগুনটা যদি আমার ইসলামপুরে লাগতো, কাপড়ের ব্যবসা যেখানে কাপড়ের গোডাউন, সিনথেটিক কাপড়ের গোডাউন ভরা, একই ঘটনা ঘটতো। তাহলে আমি কোন জিনিসটা মজুত করব, কিভাবে মজুত করব, সেজন্য আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটার একটা ব্যবস্থাপনার মধ্যে থাকতে হবে। নজরদারি না থাকলে পুরান ঢাকায় ঘটে যেতে পারে আরও ভয়াবহ দুর্ঘটনা। কিন্তু যারাই এখানে নজর দেন তারাই পড়ে যান বাধার মুখে। যমুনা টেলিভিশনের প্রতিবেদক শাকিল হাসান প্লাস্টিক কারখানা নিয়ে কাজ করতে আসলে তাকে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেন এখানকার কিছু অসাধু ব্যবসায়ী। এই ঘটনার মামলা এখনো শেষ হয়নি, আদালতে চলছে শুনানি। রায় পেলে হয়তো কিছুটা স্বস্তি পাওয়া যাবে। কিন্তু পুরান ঢাকার এসব কারখানায় অভিযান চালাতে গিয়ে শুধু সংবাদকর্মীরাই নন, র্যাব, পুলিশ, বিএসটিআই, ম্যাজিস্ট্রেট সব পক্ষকেই নাজেহাল হতে হয়েছে বিভিন্ন সময়ে। চুড়িহাট্টা ট্র্যাজেডির পর টিম 360 ডিগ্রি আবারও যখন অনুসন্ধানে মাঠে নামে তখনও বাধা আসে, জানাবো। তবে আরও একটা বিরতির পর। বলছিলাম চুড়িহাট্টা ট্র্যাজেডির পর অনুসন্ধান করতে আবারও মাঠে নামে টিম 360 ডিগ্রি। অনুসন্ধানে বেরিয়ে আসে সেখানে লাইসেন্স ছাড়া চলছে শত শত জুতার কারখানা, চলছে প্লাস্টিকের কারখানাও। অন্ধকার গলিঘুপচির মধ্যে এক একটা রুম যেন এক একটা মৃত্যুকূপ, আর হাতের মুঠোয় মৃত্যুকে নিয়ে সেখানে কাজ করছেন হাজারো শ্রমিক। টাকার লোভে মালিকরা যেন দিশেহারা। আবারও যেতে হবে সেই নিমতলিতে। এই ভবনটি এখনো দাঁড়িয়ে আছে নিমতলির সাক্ষী হয়ে। এখান থেকেই আবারও শুরু করতে চায় টিম 360 ডিগ্রি। মাত্র 1 মিনিটের পথ হাঁটতেই পাওয়া গেল একটা সরু গলি। গলির ভেতরে বাসা, আর এই বাসায় ঢুকতেই চোখে পড়ল একটা জুতার কারখানা। কাজ করছেন বেশ কয়েকজন শ্রমিক। সরু গলির বাসায় এমন কারখানায় কাজ করতে কোনো সমস্যা হয় কি? না, আমরা তো করতেছি, কোনো সমস্যা হইতেছে না আমাদের। যে মৃত্যু থাকে তাহলে এটা তো কিছু করার নেই, কত মানুষ মরতেছে, ঠিক না? এমন নিশ্চিত মৃত্যু কে চায়? পাওয়া গেল বাড়ির মালিককে। এগুলো কি আপনারা ভাড়া দিয়েছেন? হ্যাঁ, ভাড়া দিয়েছি। কাদেরকে ভাড়া দিয়েছেন? আমাদের জুতা জুতা বানানোর কারখানার নিচে। আবাসিক ভবনে তো কারখানা দেওয়ার কোনো অনুমতিও নাই, আপনার জন্য রিস্ক কিনা এটা? আচ্ছা ঠিক আছে, এখন আমরা আগের থেকে দিয়ে আসছি, এখন আমরা যেটা শুনতেছি আমাদের যে এখন যে দেখলাম যে এখন সমস্যা হচ্ছে, তা আমরা এখন উঠায় দিব। এই বাসা থেকে বেরোতেই ছুটে আসলেন পাশের বাসার এই ভাড়াটিয়া। আমাদের বারান্দার থেকে একটু আসেন না, দেখলে একটু সুবিধা হতো। নিয়ে গেলেন উপরে, দেখাতে থাকলেন পাশের ভবন। এখানেও কি আগুন লেগেছিল? এই যে 1 সপ্তাহ আগেও আগুন লাগছে, তখন আমার হাজবেন্ড বলতেছে কে এই যে আগুন লাগছে, আল্লাহ ওর ছালা দিয়া নিবাইছে। বাসা থেকে নিচে নামতেই জানালার দিকে চোখ পড়ল। এ তো দেখছি প্রায় প্রতিটি বাড়িতেই একটি করে কারখানা। সব জুতা। আরও একটি গলিতে টিম 360 ডিগ্রি। ভেতরে বেশ কয়েকটি জুতার কারখানা। এখানে ব্যবহার করতে দেখা গেল দাহ্য পদার্থ। পি.কে. গাঙ্গুলি লেন। বিদ্যুতের ট্রান্সফরমার লাগোয়া এই বাসা বাড়িতে ঢুকে গেল টিম 360 ডিগ্রি। সব বানান এখানে? জি, বানাই তো। আরও একটা জুতার কারখানা। ক্যামেরা দেখে কেমিক্যাল লুকোনোর চেষ্টা।
এবার দেখা যাক উপরে কারা থাকেন। অন্ধকার সিঁড়ি বেয়ে ওপরে উঠে দেখা গেল আরো একটা কারখানা, তবে এটি কাপড়ের। এখানে কি থাকেন না এটা কারখানা? এই যে থাকিও, আর আমি আর কি মহিলা মানুষ আর কি টুকটাক কাজ করি। আপনারা কি এখানে কাপড়ের কি কাজ করছেন? এই শার্টের, বাচ্চাদের শার্ট আর কি। এই বাসার ভাড়া কত? আর এটা যে ফ্লোর আছে, এই ফ্লোরে আমার বাইরে গেলে 10,000 12,000 পড়বে, কিন্তু এই জায়গায় আমি এখানে দিতেছি 21,000 দিতেছি। তো মার্কেটটা ফাঁসে, এই জন্য আমগো হইলো সুবিধা, এই জন্য থাকতেছি আর কি। নিচে নামতেই একটা যন্ত্রের শব্দ পাওয়া গেল। কি এটা? এটা মেশিন চলতেছে। কিসের মেশিন? প্লাস্টিক কারখানা। প্লাস্টিকের এই কারখানার ভেতরে ঢুকে যায় টিম 360 ডিগ্রি। ক্যামেরা দেখেই মুখ লুকোনোর চেষ্টা। এখানে কে আছে আর ভাই? আছে, লোক আছে। কই? এবার মালিককে খুঁজে বের করা দরকার। পাওয়া গেল একজনকে। কথা থামিয়ে দিতে চাইলেন কারখানার সেই শ্রমিক। উত্তেজনাও ধরে রাখতে পারলেন না। আচ্ছা, এখানে আপনি ভিডিও বন্ধ করেন, ইউজ পরে করেন, বন্ধ করেন। এটা করে লাভ কি? এটা তো করে লাভ না, আপনারা খামাখা। না না, আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি। আপনি আগে জানতে হবে, পরে আপনি ইয়া করবেন। আপনি আসিয়ে ভিডিও করছেন, অনুমতি নিছেন? আপনারা যে এখানে আসছেন, এটা তো এখানে কেমিক্যাল না, এখানে কেমিক্যাল না, এটা প্লাস্টিক। আপনি আগে জিজ্ঞেস করতে হবে, লাইসেন্স আছে না আছে আগে দেখবেন, এরপর আপনি কে বলতেছিলেন? আপনি কি করেন? আমি কিছু করি না। মানে আপনি কে? আমি কিছুই না। আবাসিক ভবনে এসব কারখানা কিভাবে লাইসেন্স পায় জানতে চাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাছে। স্ট্রং সিদ্ধান্ত হলো কোনো অবস্থাতে মজুদ বা গোডাউন আর শোরুম এক জায়গায় রাখা যাবে না। এখানে স্যাম্পল হিসাবে কিছু মালামাল থাকবে, আর সেফ জোনে হতে পারে কামরাঙ্গীরচর অনেক দূরে মালামাল থাকবে, মালামাল ওখান থেকে ডেলিভারি হবে, লোড আনলোড ওখান থেকে হবে। তার মানে পুরান ঢাকার নমুনা থাকবে কিন্তু কারখানা থাকতে পারবে না। তারপরও হচ্ছে কিভাবে? নিমতলী ঘটনার পরপরই কিন্তু একটা বেশ সার্কুলার হয়েছিল যে কোনো অবস্থাতে, বিশেষ করে কেমিক্যাল গোডাউন অথবা কেমিক্যাল প্লাস্টিক কারখানা এসব ব্যাপার ছাড়পত্র কিন্তু টোটালি বন্ধ ছিল, এখনও বন্ধ আছে। ফায়ার সার্ভিস কখনো ছাড়পত্র দেয় না, কিন্তু যখনই এই গ্যাপটাকে অনেক কাজে লাগিয়েছে, যেটা বলবো আমরা যখন ছাড়পত্র দেয় টোটালি বন্ধ করছি না, আমাদের অ্যালাউ করি না আমরা। বাট তারা নর্মাল ট্রেড লাইসেন্স নিয়ে কিন্তু তারা ব্যবসাটা শুরু করে দিয়ে ব্যবসা করছে আসবে। এসব কারখানা কতটা ঝুঁকিপূর্ণ শুনুন বিস্ফোরক পরিদপ্তরের এই প্রধানের কাছেই। প্লাস্টিক আর কাঠ একই রকম বলতে পারেন আপনি। প্লাস্টিকের দানা আর কাঠের শক্ত একটা কাঁচের টুকরা, দুইটাকে আপনি আগুনে ফেলে দিলে আগুন জ্বলবে। সে যেমন আগুন বাড়াবে তেমন এক ধরনের বিষাক্ত ধোঁয়া ছাড়বে, যেটা মানুষের আগুনের ক্ষয়ক্ষতির সাথে খেজুলটি বাড়াই দেবে অনেক দূর পর্যন্ত। যেমন আমরা চকবাজারও দেখেছি, কিছু কিছু লোক কিন্তু পুরা নেই, শুধু নিঃশ্বাস বন্ধ হয়ে ধোঁয়া আক্রান্ত হয়ে মারা গেছে। তার চেয়ে বরং কারখানা সরিয়ে ফেলাই ভালো, তা না হলে আবারও ঘটে যেতে পারে চুড়িহাট্টা নয়তো নিমতলী ট্র্যাজেডি। আমরা কি সে আবারও কোনো বড় ধরনের দুর্ঘটনার অপেক্ষায় থাকব, নাকি প্রশাসন ঘুরে দাঁড়াবে? আসলে চাইলে সবই সম্ভব। একই সাথে দরকার সাধারণ মানুষের সচেতনতা, দরকার ব্যবসায়ী নেতাদের এগিয়ে আসাও। কারণ কোনো একটি পক্ষের একটু গাফিলতি থাকলেও আবারও ফিরে আসতে পারে চকবাজার নয়তো নিমতলী ট্র্যাজেডি। প্রিয় দর্শক, আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানাতে চাইলে স্ক্রিনে দেখানো মাধ্যমগুলোতে যোগাযোগ করুন। আজ তাহলে এ পর্যন্তই, তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।